আরে ধ্যাৎ, এত রাতে আবার কে আসলো? ঘুমানো শান্তি পাওয়া যায় না। দরজাটা খোলাও যাচ্ছে না। কে কে তুমি? এভাবে দাঁড়িয়ে আছো কেন? কে তুমি? ঢুকতে দে আমাকে ঘরের ভিতরে আগে। কে তুমি? ঘটনাটি শুরু এখান থেকে। সেদিন রাত্রিবেলা ঘরের দরজা জানালা অফ করে আমার কাজ শেষ করে ঘরে এসে শুইলাম। হঠাৎ শুনতে পাই ঘরের বাইর থেকে পেছনে দরজার মধ্যে ঠক ঠক করে কয়েকটা আওয়াজ যেন কেউ একজন করলো। মনে খুব চিন্তা নিয়ে উঠলাম। এরই মধ্যে আমার চোখে অনেকটা ঘুমও যেন আসছে বেয়ে বেয়ে। দরজাটা খুললাম। খোলার পর প্রথম যে অডিও ক্লিপটি শুনলেন, এরকম একটি ঘটনার সম্মুখীন হই। তখন পেছনে থাকা দরজার বাইরের যে ছায়া মানবটা দাঁড়িয়েছিল, সে আমার ঘরের ভিতরে এসে প্রবেশ করে। ঘরের ভিতর প্রবেশ করার পর শুনতে পাই এক অদ্ভুতরে কণ্ঠ। কামরুল, তুই এবার কোথায় যাবি? আজকে তোর ঘরকে আমি ক্রাশ করব। না, না, কে তুমি? তুমি এখান থেকে বেরিয়ে যাও। আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও। এই বলতে বলতে অজ্ঞান হয়ে পড়ি আমি। ঠিক পরদিন সকালবেলা দেখতে পাই আমার উপরে অনেক মানুষ ভিড় করে আছে। আমার জ্ঞান ফিরলে এখান থেকে লাফিয়ে উঠে চিৎকার করতে শুরু করি, কিন্তু কেউ যেন আমাকে আর কোনো রকমের কথা আর বলছে না। তখন গ্রামের দুই একজন স্থানীয় বৃদ্ধ লোকের কাছে আমি যাই। তখন সবাই আমার কাছ থেকে চলে গিয়েছিল। জিজ্ঞেস করলাম, ও দাদা, আচ্ছা, আজকে রাতে আমার সঙ্গে যে ঘটনাগুলো ঘটলো আপনাদেরকে তো বললাম, কিন্তু আপনারা কোনো রকমের কথা বা কোনো প্রশ্নের উত্তর আমাকে দিলেন না। আমাকে একটু সাহায্য করুন। আমি এখন কী করতে পারি? আমি এমনিতেই বাড়িঘর ফেলে এখানে এসেছি কাজের জন্য। আমি এখন খুব রিস্কের মধ্যে আছি। তখন এখান থেকে এক বৃদ্ধ উঠে বলে, এ ছেলে, চলে যাও এখান থেকে। এসব বিষয় তোমার জানতে হবে না। আর এসব তুমি জানি কি করবে আবার? যাও, বাড়ি যাও। তখন আমার মুখটা গম্ভীর হয়ে ওঠে। আমি কিছুই বুঝতে পারি না, এখান থেকে চলে আসি। তারপর দেখতে পারি রাস্তার এক কিনারে এক মহিলা বসে আছে। তার শরীরটা যেন জোরসোর হয়ে আছে, আশপাশে কোনো মানুষ নেই। এ সময় ঠিক দুপুরবেলা শুরু হতে চলেছে, ঠিক 12টা বাজে। তখন সেই মহিলাটিকে পেছন দিকে ডাক দিলাম, ও কাকি, শুনছেন? কে রে? কে তুই? কাকি, আমি এখানে চাকরি করি। আমার সঙ্গে কালকে রাত্রিবেলা খুব ভয়ঙ্কর ঘটনা ঘটে গেল। আপনি কি আমাকে কোনোভাবে সাহায্য করতে পারেন? কি? আমি তোকে সাহায্য করব? তখন আমার তার ওই হাসিটা কেমন জানি চেনা চেনা মনে হলো। সেই কাল রাতের হাসিটা নয় তো এটা? তখন আমি সেই মহিলাটিকে তার মুখ দেখানোর জন্য বললাম, আপনার মুখটা দেখি তো। কিন্তু সে মাটির নিচে কী জানি এক কাজ করছিল। তার মাথা নিচের দিকে ছিল কালো কাপড়ে, পুরো শরীরটা তার আবদ্ধ করা ছিল। তখন সে একটি কথাই বলতে থাকে, ওই তাল গাছের কিনারায় যাস না। ওই তাল গাছের কিনারার আশপাশে রাত্রিবেলা আসা যাওয়া করবি না, এতে আমাদের ডিস্টার্ব হয়। তাই সাবধান করে দিলাম, আরেকবার যদি কোনো ডিস্টার্ব করবি তাহলে তোর ক্ষতি করতে আমরা দ্বিতীয়বার চিন্তা করব না।
এই বলে এক চোট দৌড় দিল সেই মহিলাটি। দৌড়ের মধ্যে দেখতে পারি সে বাতাসের সঙ্গে মিলিত হয়ে গেল। আমার যেন শরীরটা একটু কাঁপনি দিয়ে উঠল। এই ঠিক দুপুরবেলা, আশপাশে কোনো মানুষ নেই, নির্জন একটি এলাকা। এখানে এরকম ঘটনা নাকি ঘটে। আমি এখানকার নতুন। তারপর আমার যে রুমটা ছিল সেই রুমে আসি। এখানকার এক ভাড়াটিয়াকে আমি জিজ্ঞেস করি, ভাই আপনি এখানে কয় বছর ধরে থাকেন? সে বলল, আমি তো অনেক দিন ধরে এখানে থাকি। কেন, আপনার কোনো সমস্যা হয়েছে? তখন তাকে আমি সেই ঘটনা খুলে বললাম। তখন সে আমাকে বলে, আরে ভাই শোনো, ওই যে তাল গাছটা আছে না, ওই তাল গাছের মধ্যে বসবাস করে একটি জিন জাতি। অনেকে জিন বলে, আবার অনেকে পিশাচ বলে থাকে। এগুলো নাকি খুব খারাপ। এরা যে কোনো সময় যে কোনো মানুষের ক্ষতি করতে পারে। তাই তো দেখো না, এই আশপাশে কত ঘরবাড়ি খালি পড়ে থাকে। তাছাড়া এই ঘরবাড়িগুলোর ভাড়াও খুব কম নেয়। তখন আমি বুঝতে পারি কেন আমার সঙ্গে এরকম ঘটনাগুলো ঘটছে। তারপর আমি বললাম, এখন আমি কী করতে পারি, আমাকে একটু সাহায্য করুন। তখন সেই লোকটি বলল, এখানে থাকলে ভাই এরকম একটু আধটু ঘটনা ঘটতেই পারে, তা নিয়ে অত ঘাবড়ালে চলবে না। সাবধানে চলুন, সব কিছু ঠিক থাকবে। সেই লোকটির কথা শুনে আমি আমার রুমে চলে আসি। রুমে এসে আবারও শুয়ে পড়লাম। তখন শুয়ে শুয়ে চিন্তা করছিলাম, বাড়িঘর ছেড়ে রাঙামাটিতে এসে বসলাম। এখানে কোনো স্থানীয় মানুষের সঙ্গে যোগাযোগ নেই এবং কোনো আত্মীয় মানুষও নেই। কী করে থাকা যায়? তার মধ্যে ভয়ঙ্কর ঘটনাগুলো ঘটছে। ঠিক তন্মধ্যে আমি শুনতে পারি ঘরের দরজার পিছনে আবারও সেই ঠক 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 আওয়াজ। কে কে ওখানে? কথা বলছেন না যে? কে? দরজাটা খুলুন তো, একটু কাজ আছে আপনার সঙ্গে। মানুষ ভেবে আমি দরজাটা খুলে দিই। দরজা খোলা মাত্রই এক ঝলক বাতাস যেন আমার রুমের ভিতরে এসে আবারও প্রবেশ করে। দরজাটা আবার ঠাস করে লাগিয়ে ফেলি এবং রুমের ভিতরে আসা মাত্রই আমি দেখতে পারি রুমের ভেতর সব কিছু কাঁপতে শুরু করলো। এক এক করে রুমের যে ওয়ালপেপারগুলো ছিল, আসবাবপত্র খুব বেশি একটা ছিল না, সেগুলো আস্তে আস্তে করে ফ্লোরে পড়ে যাচ্ছে। এ দেখে ভয়ের শিহরণ যেন আমার বাড়তে শুরু করলো। গায়ে এদিকে কাঁটা দিয়ে উঠছে। কিছু করার নেই, বসে বসে কাঁপছিলাম। কী করব বুঝেও পাচ্ছি না। হঠাৎ অনুভব করতে পারি আমার বাম হাতের পাশে কিছু এক ধারালো জিনিসের আঘাত যেন এসে পড়েছে। তোর মধ্যেই দেখতে পারি এখান থেকে রক্ত ঝরছে, তাও আবার একদম গতিবেগে রক্ত। খানিকক্ষণের ভিতরেই আমার পুরো শরীর রক্তে মাখা লাল হয়ে যায়। চিৎকার করতে করতে ঘর থেকে বেরিয়ে আসলাম। আমার চিৎকার শুনে পাশে থাকা ভাড়াটিয়া 2-3 জন বেরিয়ে আসে। এসে দেখতে পারে আমার রক্তে মাখা শরীর। জিজ্ঞেস করি, ভাই আপনার এই অবস্থা কি করে হলো? তখন আমি ঘরের দিকে ইশারা করলাম। তখন সবাই ঘরে গিয়ে দেখতে পারে ঘরের ভেতর 8 থেকে 10 জন ছায়া মানব বসে আছে এবং বসে বসে তারা যেন হি হি করে হাসাহাসিতে লিপ্ত আছে। এ দেখে সবাই ঘর থেকে বেরিয়ে আসে এবং কেউ আর আমাকে ধরতে আসে না। সবাই ভয়ে সবাই যার যার মতো করে ঘরে চলে যায়। এদিকে আমি আমার কাটা শরীর নিয়ে এখানেই দাঁড়িয়ে আছি। শরীর থেকে রক্ত যেন ক্রমাগত বেরিয়েই যাচ্ছে। তখন বাড়ি থেকে রাস্তার কিনারায় বেরিয়ে আসি। এখানেই দেখতে পারি এক বৃদ্ধ লোক সাইকেল দিয়ে যাচ্ছে। তখন সে আমাকে দেখে দাঁড়ালো
দাঁড়িয়ে তার হাতে থাকা লাইটটা আমার দিকে ছুঁড়ে মারল। দেখতে পেল পুরো শরীরটা আমার লাল হয়ে আছে। এ দেখে সে সাইকেল থেকে লাফ দিয়ে নামলো। নেমেই তার ব্যাগের ভিতরে এক কাপড় ছিল, সেই কাপড় দিয়ে আমার হাতটা বেঁধে দিল এবং বলল, এখানে বসো। বসা মাত্রই আমার যেন ঘুম লেগে আসলো, কিন্তু সেই লোকটাকে তাকে আমি আর চিনিনি। সে সাইকেল পেডেল পাড়া দিতে দিতে চলে গেল, তাকে আর দেখিও নি। শেষ পর্যন্ত দেখেছিলাম সে আমার সামনে দিয়ে সাইকেল চালাতে চালাতে চলে গেল। এখানেই ঘুম লেগে পড়ল। সকালের আলো ফুটতেই কিছু মানুষ আমার সামনে এসে ভিড় করে। আগের মতো আমাকে জাগানো হয়। তখন দেখতে পারি পুরো শরীর রক্তে লাল হয়ে আছে। কেউ কেউ আমাকে বলছে আমি খুন করেছি বা খুন হয়েছি, আবার কেউ কেউ এসে বলছে তার সঙ্গে খারাপ কিছু ঘটনা ঘটেছে। আমার জ্ঞান ফেরার পর আমাকে জিজ্ঞেস করলো, তখন আমি সব বললাম। কিন্তু ওই এলাকার কোনো মানুষের মুখ থেকে কোনো রকমের উত্তর কিন্তু আমি পাইনি। তারা সবাই কিছু একটা দামাচাপা দেওয়ার চেষ্টা করছিল। গ্রামটার নাম ছিল আখাপুর। গ্রামও বেশ ভয়ঙ্কর একটি গ্রাম, সব থমথমে ভাব। বাড়িতে তারপর যোগাযোগ করি, তখন বাড়ি থেকে বলা হলো বাড়িতে চলে যাওয়ার জন্য। তারপর আমি অসুস্থ শরীরটা নিয়ে বাড়িতে চলে আসি। এরপর অনেক দিন যাবৎ আমার সঙ্গে খারাপ ঘটনা ঘটে। যেমন ধরেন, আমি যখন বাইরে বের হতাম তখন আমি দেখতে পেতাম সেই কালো কাপড় পরা মহিলাটি আমার সামনে দিয়ে হেঁটে যাচ্ছে, কিন্তু তাকে যখন আমি ফলো করা শুরু করি তখন আর তাকে আমি দেখতে পাই না। তারপর ইশারা ইঙ্গিতে আমাকে অনেক কিছু দেখানোর চেষ্টা করছিল, কিন্তু আমি তা দেখতে পাইনি। কবিরাজের সঙ্গে যোগাযোগ করার পর তিনি ভালো ওষুধ দেন আমাকে এবং তাবিজ, কবজ এবং আরও কিছু পরামর্শ দেন, সেগুলো আমি মেনে চলি। তারপর থেকে এগুলো আর আমার চোখের সামনে পড়ে না। কিন্তু এখনও সেই ঘটনাগুলো মনে হলে আমার শরীরটা যেন এখন ঝাড়া দিয়ে ওঠে। মনে হয় এক ভয়ঙ্কর জায়গা থেকে বেরিয়ে আসলাম। ঘটনাটি খুব বেশি দিন আগের নয়, এই তো 7-8 বছর আগের একটি ঘটনা। আমার বাঁ হাতে কাটা স্থানটি এখনও আছে, এখনও সেই দাগটি মিলিয়ে যায়নি, বেশ ক্ষত একটি দাগ ছিল। তারপর এখানকার 2-3 জন লোকের আমার ফোনে কন্ট্যাক্ট ছিল। তাদেরকে ফোন দেওয়ার পর জিজ্ঞেস করলাম, কিন্তু কেউ কোনো রকমের তথ্য আমাকে দিতে চায়নি। সবাই শুধু দামাচাপা দেওয়ার চেষ্টা করে এই বিষয়টা। আজও আমি জানতে পারিনি, তবে ভবিষ্যতে জানার আমার চেষ্টা আছে। আমি জানতে চাই সেখানে কী আছে। তবে যে কোনো একদিন জানার পর আরও একটি ঘটনা আপনাদের মাঝে আমি নিয়ে আসব। আমার এই ঘটনাটি ছিল আমার সাথে ঘটে যাওয়া। লিসেনার্স, এতক্ষণ শুনছিলেন আমাদের অশরীরী কণ্ঠ ইউটিউব চ্যানেলের প্রথম ঘটনা। আজকের এপিসোডের সেরা ঘটনা হতে চলেছে আমাদের আজকের দ্বিতীয় ঘটনাটি। আমাদের দ্বিতীয় ঘটনাটি শোনার আগে যারা যারা প্রথম ঘটনাটি পুরোটা শুনেছেন তাদের সবাইকে আমাদের অশরীরী কণ্ঠ ইউটিউব চ্যানেলে স্বাগত জানাচ্ছি এবং আমাদের অশরীরী কণ্ঠ ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য বিশেষভাবে আহ্বান জানাচ্ছি। অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে রাখুন, যাতে আমরা আমাদের সত্যায়িত ঘটনাগুলো আপনাদের মাঝে আপলোড করার সাথে সাথে আপনারা পেয়ে যান এবং লাভটা উপভোগ করতে পারেন এবং সত্য কিছু আপনারা শুনতে পারেন। তাই আর দেরি করছি না, চলে যাচ্ছি আমাদের আজকের সেরা দ্বিতীয় ঘটনায়। ঘটনাটি অতি ভয়ঙ্কর। সজীব, সজীব,
সজীব, তারা। কে কে তুমি? কে? তুই আমাকে চিনিস না? আমার জায়গায় ঘর বানিয়েছিস, আবার আমাকে বলছিস আমি কে? তুমি তুমি খুব ভয়ঙ্কর। আমার আমার সামনে এসো না তুমি। ঘটনাটি শুরু এখান থেকেই। আমার নাম সজীব। আমি পেশায় একজন পল্লী চিকিৎসক। কৃষকদের গবাদি পশু চিকিৎসা করাই আমার কাজ। আমি সিলেট জেলার মৌলভীবাজার কোলাউড়া উপজেলার গাঁওখালী গ্রামের একজন বাসিন্দা। আমি এখানকার স্থানীয়। আমার পরিবারে আমার স্ত্রী, তার নাম শিরিন, এবং আমার ছোট্ট ছেলে, তার নাম শিহাব। তার বয়স 7 বছর। ঘটনাটির উৎপত্তি 2017 সালের ডিসেম্বর মাসের 15 তারিখে। ওই দিন আমি চেম্বার বন্ধ করে আমি রাস্তা দিয়ে হাঁটতে শুরু করলাম। আমি চিন্তা করতে শুরু করলাম, গ্রামের একজন সম্মানিত ডাক্তার আমি। গাঁওখাইর গ্রামে ছোট্ট একটা চেম্বার চালাই, তবে আমার অনেক নাম ডাক। আমার জীবনটা খুবই সাধারণ, কিন্তু ওই রাতে আমার জীবনে সব কিছু বদলে গেল। হাঁটতে হাঁটতে হঠাৎই আমার হাতে থাকা সেই ঘড়িটির দিকে এক নজর যায়। দেখি তখন রাত প্রায় 12টা বাজে। মাথার মধ্যে নানান ধরনের টেনশন ভর্তি নিয়ে হাঁটতে শুরু করলাম। হঠাৎ আশপাশে কেমন জানি এক নিস্তব্ধতা আমার আশপাশে বিরাজ করা শুরু করে। আমি অনুভব করতে পারি এবং আমার কানে শুনতে পারি ঝিঝি পোকার আওয়াজ হচ্ছে। তারপর পুকুরের খুব দূর থেকে এক ভয়ঙ্কর রূপী ডাকও আমার কানে ভেসে আসছে। তারপর মনে হচ্ছে শেয়ালরা যেন আশপাশে দৌড়াদৌড়ি করছে। আর আজকের এই রাতটা কেমন জানি আমার কাছে মনে হচ্ছে আমাবস্যার এক ভয়ঙ্কর রাতের মতো রূপ নিতে চলেছে। বেশ ভয় লাগলো আমার, এবং আমি ওখান থেকে আস্তে আস্তে করে হাঁটা শুরু করি। হঠাৎ শুনি আমাদের যে বাড়ির পশ্চিম দিকে বাঁশঝাড়টা ছিল, সেখান থেকে আমাকে কেউ ডাক দিয়েছে, সজীব, 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 তারা। অদ্ভুত কণ্ঠস্বরে বললাম, কে? কে তুমি? তখন আমি দেখতে পাই আমার সামনে বিকট লম্বা এবং কালো পুরোহিত। তার মাথা মুখ দেখা যাচ্ছে না, প্রায় 20 ফুট উচ্চতায় হবে। আমার সামনে এসে হাত দাঁড়ালো। আমি তখন ভয়ে কাঁপতে শুরু করি। কিছু বলবো তাকে, সেও দিশা পাচ্ছি না। এখান থেকে দৌড়ে পালাবো, তারও কোনো জোর পাচ্ছি না। হঠাৎই শুনতে পাই সেই অদ্ভুত লোকটার মুখ থেকে কীরকম কথা বেরিয়ে আসছে। সে বলতে থাকে, তুই আমার জায়গায় ঘর বানিয়েছিস, আমি এখানেই থাকতাম 100 বছর। তুই আমার শান্তি নষ্ট করেছিস, এখন তোর শান্তি আমি নষ্ট করব। তুই কি জানোস না এই জমির মধ্যে কেউ হাত বাড়ায় না? তুই কেন হাত বাড়িয়েছিস? তোর এত বড় স্পর্ধা! তখন সেই ছায়ামানবটির কথা আমি শুনে আমার মুখ থেকে একটা কথা আর বেরিয়ে আসছে না। তখন সে আরও বলতে লাগলো, তুই এই জমি কিনেছিস, তুই এই জমি আর বিক্রি করতে পারবি না। আর তোর যে ছেলে আছে, সেই ছেলেটা কিন্তু প্রতিদিন রাত্রিবেলা আমার সঙ্গে খেলা করে। তুই কি তা জানিস? কালকে তোর ছেলের কাছে যাব এবং তোর ছেলেকে আমার সাথে করে নিয়ে যাব, পারলে তুই ঠেকাস। কথাটি শোনা মাত্রই আমি ওখানে অজ্ঞান হয়ে পড়ি। তারপর খানিকক্ষণ পর আমার স্ত্রী শিরিন সে ঘর থেকে বেরিয়ে আসলো এবং আমাকে খোঁজাখুঁজির জন্য একটি টর্চ লাইট হাতে করে বেরিয়ে আসলো। সঙ্গে আমার ছেলেটাকেও নিয়ে আসলো। আমাকে দেখতে পারে মাটিতে আমি শুয়ে আছি, তবে অজ্ঞান হয়ে। আমাকে তারা দেখতে পেয়ে দৌড় দিয়ে আমার পাশে এসে বসলো এবং আমার শরীরে ধরতেই আমার জ্ঞানটা আবারও ফিরে আসলো। আমি ওঠা মাত্রই আমি বলতে লাগলাম, আমার আমার ছেলেটাকে ছেড়ে দাও, আমার ছেলেটাকে ছেড়ে দাও, আমার
আমার ছেলেটাকে কিছু বলবা না, আমার ছেলেটার কোনো ক্ষতি করবা না। তখনই আমি দেখতে পারি আমার পাশে আমার ছেলে বসে আছে, আর পাশে আমার স্ত্রীও বসে আছে। জিজ্ঞেস করছে অবাক কণ্ঠস্বরে, কি হয়েছে আপনার? তখন আমার মুখ থেকে যেন আর কোনো রকমের কথা বেরিয়ে আসছে না। তাড়াতাড়ি করে তাদেরকে নিয়ে ঘরে চলে আসলাম। ঘরে আসার পর সেদিন রাতটা আমার চোখে কোনো ঘুম লাগছে না। আমি দাঁড়িয়ে এদিক থেকে ওদিক, ওদিক থেকে এদিক হাঁটাহাঁটি করছিলাম। তারপর বাইরে শুনতে পাই ঝড়ের শব্দ, হালকা ঘড়ঘড় শব্দ। এরই মধ্যে জিন বলেছিল, তোর ছেলে শিহাব সে রাতে একা খেলতেছিল আমার জায়গায়, তার পিছে আমি আছি, যদি আরেকবার আসে আমি নিয়ে যাব। কথাটি আমি আবারও শুনতে পাই। তারপর আমি এই কথা শোনা মাত্র আমার ছেলের পাশে গিয়ে বসি এবং তার মাথায় হাত বোলাতে শুরু করি। তারপর হঠাৎ করে আরও ভয়ঙ্কর কিছু আওয়াজ শুনতে পাই। বাইরে কেমন জানি ঘড়বড়, পুরো রাতটা চলে যাচ্ছে। আমি তখন চিৎকার করতে শুরু করলাম, না না, ও ছোট বাচ্চা, আমি সব ছেড়ে দেবো, প্লিজ আমার ছেলেটাকে কিছু বলবা না, আমার ছেলেটার কোনো ক্ষতি করবা না। তখন আমার স্ত্রীও সে ঘুম থেকে উঠে আসে এবং কিছুক্ষণ নীরবতায় আমি ভুগি। এরপর ধাতব গলায় জিনের ভয়ানক হাসি শুনতে পাই, কিন্তু আমার স্ত্রী সেই হাসিটা সে শুনতে পায়নি। সে বলতে লাগলো, তুই ভয় পাইছিস? ভয় পালো, ভয়ে তো আমি বাঁচি, আবার আসবো। সজীব, শুয়ে থাকিস চোখ খোলা। কথাটি বলার পর সে হাসতে হাসতে সেখান থেকে বিদায় নিল। তারপর সেই রাতে আমার আর ঘুম নাই।